আওয়ামী লীগ এবং বিএনপি, আপনি নিজেই বলেছেন যে আপনি চান জামাতকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ বিএনপি এক হোক, কিন্তু আপনার কি মনে হয় যে যে আমি এটা বিশ্বাস করি যে সামনের ইলেকশনে কোনো না কোনো ফর্মে আওয়ামী লীগ আসবে, কিন্তু আপনার কি এটা মনে হয় না যে বিএনপি এবং জামাত আসবে আওয়ামী লীগ মানে মানে কোনো না কোনো ফর্মে, আমি বলতেছি, কিন্তু আপনার কি মনে হয় না যে বিএনপি এবং জামাত আওয়ামী লীগকে জাতীয় পার্টির মতো খেলবে, 10-12টা আসন দিয়ে এভাবে এভাবে খেলবে, কোনো মতেই ফুল শক্তি নিয়ে আসতে দিবে না? দেখেন, আওয়ামী লীগের সমন্বয় যদি সঠিক থাকে নিজেদের ভিতরে, এবং এই জায়গাটা যদি তৈরি করা যায়, যেটা আপনি একটু আগে বললেন, আপনি ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগ মনে করে ফেলতেছেন, তাহলে তো আওয়ামী লীগের দুর্দশা আছে সামনে। ওবায়দুল কাদের কি অপ্রতিরোধ আওয়ামী লীগের চেহারা নাকি? হ্যাঁ, আওয়ামী লীগের যত সংগ্রাম, যত আন্দোলন, যত সত্যিকার জয়, মানে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থেকে জয় নয়, সত্যিকার জয়, সেখানে ওবায়দুল কাদের কোথায়? আমাকে দেখান তো, কোন ঘটনায় আপনি তাকে খুঁজে পাবেন? অথবা যারা এখন ওনার সাথে আছেন তারাই বা কে কোথায় ছিল ওই সময়, সত্যিকার জয়ের সময়? আমি যেটা বলতে চাচ্ছি যে আওয়ামী লীগের সত্যিকার সমন্বয় যদি হয় নিজেদের ভিতরে, নেতা কর্মীদের ভিতরে, এবং সত্যিকার অর্থে নতুন প্রজন্মের যারা আছেন, যারা ফাইট করতে চান, তাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, তাহলে এই দলকে নিয়ে খেলানোর সুযোগ আসলে অন্য কোনো দলের নাই, বরঞ্চ আওয়ামী লীগই অন্য দলকে নিয়ে খেলাতে পারে। আপনি উল্টিয়ে ফেলেছেন ব্যাপারটা। কিন্তু বিশ্বাসের জায়গাটা তো নাই। আমি একটা কথা বলি, কোন বিষয়ের জায়গা? যেমন আমি দুটো উদাহরণ দিই। গত 15 বছর ধরে আওয়ামী লীগ যে রাজনীতি করছে সেটা ছিল বিএনপি জামাত নির্মূলের রাজনীতি, একদম শেষ শেষ করে দেবে। আচ্ছা, এই যে 21শে আগস্ট গ্রেনেড হামলা, এটা কি ছিল এটা কি আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার উদ্দেশ্যে ছিল? ছিল না তো। 21শে আগস্ট গ্রেনেড হামলা হয়েছেই তো শেষ করে দেওয়ার জন্য, তাই না? শেখ হাসিনাকে শেষ করে দেওয়ার জন্য, এটা তো উদ্দেশ্য ছিল, যেই করুক না কেন। আর গত 15 বছর ধরে আমি বিশ্বাস করি তারেক রহমান দেশে আসলেই তারেক রহমানকে শেখ হাসিনা ফাঁসি দিয়ে দিত। এতে আমার বিন্দু মাত্র কোনো সন্দেহ নেই। তারেক রহমান তো ফাঁসি হয় নাই, কিভাবে দেশে আসলে ফাঁসি দিত? ফাঁসি হইতো যাবজ্জীবন, যে কোনটা বিষয়। তারেক রহমান সাহেবের তো কোনো জায়গায় ফাঁসি হয়নি আমার জানা মতে। এই ফাঁসিটা দেওয়া হয় নাই যাতে বিদেশ থেকে আসতে, মানে ওই সেটা আপনি জানেন কিভাবে? মানে শুনেন, আমি এমন কোনো ডিসকাশনে যেতে চাই না যেটা মানে না, আমার বিশ্বাস, আমি তো আপনার সাথে বিশ্বাসের অনুষ্ঠান করতে আসিনি, আমি আপনার সাথে যুক্তি নির্ভর অনুষ্ঠান করতে এসেছি। আর যুক্তিটা আসবে একেবারে যেই তথ্য হাতে পাওয়া যায় সেটার উপর নির্ভর করে। হিয়ারসে আলাপ করলে তো তাইলে আমি আমার দলের লোকের সাথে গল্প করবো, তাহলে তো আমি মিশন সাহেবের এই জনপ্রিয় অনুষ্ঠানে আসবো না। যেটুকু আমি পাচ্ছি, যেটুকু আমার হাতে আছে, সেটার জন্যই তো আমি আসবো। এখন আমার জানা মতো ওনার তো ফাঁসি দেওয়া হয় নাই। হ্যাঁ, এটা গেল এক। 2 নাম্বার, হ্যাঁ, 21শে আগস্ট গ্রেনেড হামলা, আপনাকে এইভাবে আমি বলতে চাই, বাংলাদেশের 4টি ঘটনা আছে বাংলাদেশকে 12টা বাজিয়েছে। একটা ঘটনা জাসদ, দ্বিতীয় ঘটনার নাম হচ্ছে হুসেন মোহাম্মদ এরশাদ, ঠিক আছে, তৃতীয় ঘটনার নাম হচ্ছে জামাত ইসলামী, আর চতুর্থ ঘটনার নাম হচ্ছে 21শে আগস্ট গ্রেনেড হামলা। এই 4 ঘটনা যদি না ঘটতো তাহলে বাংলাদেশের মানুষের আজকে এই দুর্দশা হতো না। এটা বিএনপির লোকেরও দুর্দশা, আওয়ামী লীগের লোকেরও দুর্দশা, সাধারণ মানুষের দুর্দশা। এখন ঘটনাগুলো তো ঘটে গিয়েছে, এখন কি এই ন্যূনতম বিশ্বাসের জায়গা আছে যে বিশ্বাসের উপর ভর করে বিএনপি আওয়ামী লীগ এক হয়ে জামাতের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে? এই অনুষ্ঠান চলাকালীন সময় আপনাকে বলেছি যে এখন নির্ভর করবে আওয়ামী লীগ বিএনপির নেতাদের কত বড় উদারতা কাজ করে। যদি তারা মনে করে যে আমাদেরকে এই অবস্থা থেকে চিরকালের জন্য বেরিয়ে আসতে হবে, তাহলে নিশ্চয়ই একটা কমন গ্রাউন্ড তৈরি হবে, একটা ঐক্যের জায়গা তৈরি করতে হবে। আপনি কি বঙ্গবন্ধুকে অস্বীকার করতে পারবেন? পারবেন না। 1971 সালের 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, বাংলাদেশের জন্ম, অস্বীকার করতে পারবেন না, কারেক্ট? এখন দ্বিতীয় জন্ম কারা খুঁজতেছে? দ্বিতীয় জন্ম কারা খুঁজতেছে? ধরেন আপনার সন্তান, আপনি খুবই ভালোবাসেন তাকে, আপনি জন্ম দিয়েছেন, সে আপনার সন্তান। এখন আপনার সন্তান অসুস্থ হয়েছে গুরুতর ভাবে, সে সুস্থ হয়ে উঠে চোখ তুলে বললো, বাবা আমার দ্বিতীয় জন্ম হয়েছে। আপনাকে ভালো লাগবে? জন্ম তো আপনি একবারই দিয়েছেন বাবা। এটা কথার কথা। এখন হ্যাঁ, এখন যারা দ্বিতীয় জন্মের কথা বারবার বলে তাদেরকে আমরা সকলে সম্মিলিত ভাবে পরিত্যাগ করবো কিনা সেই সিদ্ধান্ত নেওয়ারও ব্যাপার আছে। কারণ এত দ্বিতীয় জন্মের প্রয়োজন হচ্ছে কেন? আমার প্রথম জন্মদাতা পিতা মাতা যদি ভালো হয়ে থাকেন তাহলে তো আমার দ্বিতীয়বার জন্ম নেওয়ার প্রয়োজন পড়ে না। হয়তো ভালো ছিল না, এই কারণেই প্রয়োজন। এবং ওই যে আব্দুল নূর তুষার নাকি দিন একটা টকশোতে বলছিল আপনার জামাতের এক লোককে, যে ভাই আপনার বাবা মা 40 বছর পরে বিবাহিত থাকার পরে যদি আপনি এখন বলেন যে আপনার কাবিনটা একটু দেখা প্রয়োজন, তাহলে তো শাহেদ আলম, হ্যাঁ শাহেদ আলম, আমার মনে পড়ছিল জনাব শাহেদ আলম কথা, তাহলে তো সমস্যা ব্যাপারটা এরকম হয়েছে না? দেশ স্বাধীন হয়ে গিয়েছে, এই দেশের স্বাধীনতাকে কাজে লাগিয়ে দেশে 12টা বাজাচ্ছ, বাজি এখন বলছো যে কাবিন কোথায়? জিনিসটা বুঝতে পারছেন আমার কথাটা? এখন অফকোর্স আমি তো ওই পজিশনে নাই
যেখানে 21শে আগস্টের গ্রেনেড হামলা বা আরো যেসব ঘটনা সবকিছুকে মিলে মিটিগেট করা। কিন্তু হ্যাঁ, যদি কোনোদিন দায়িত্ব দেওয়া হয় তাহলে দেশই তো এক নম্বর, দেশই তো সবচেয়ে উপরে, এবং উদাহরণ তো কম নাই। বঙ্গবন্ধু বলেন, নেলসন ম্যান্ডেলা বলেন, মহাত্মা গান্ধী বলেন, হ্যাঁ, এমনকি আপনি ধর্মীয় উদাহরণগুলো যে অনেক উদাহরণ আছে উদারতার, আর সেটা কেউ দেখাতে পারবেন কিনা সেই অপেক্ষা তো আছি। না এখন আমার কেন জানি মনে হয় জনাব রাশেক রহমান যে বিএনপি সঙ্গে জামাত ইসলামের যতই মানে রাজনৈতিক প্রতিপক্ষ হোক না কেন, বিএনপি আওয়ামী লীগের চাইতে জামাতকে বিশ্বাস করে বেশি। আমার মনে হয় এটা, এবং আমার মনে হয় না যে আওয়ামী লীগকে সুযোগ দিলেও মানে পুরোপুরি সুযোগ দিবে। আমাদের একটা সমস্যা হয়ে গেছে, এটা আপনাকে আজকে আমি বলি, এটা আমি অনানুষ্ঠানিক ভাবে বলি, বাট আপনাকে আজকে বলবো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগে তার একটা উপাধি ছিল আলামিন। আলামিন। অর্থাৎ তিনি নবী এবং রসুল হওয়ার আগেই সমস্ত বিশ্বজাহান, আরব জাহানে একজন বিশ্বাসী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন উন্নত মানের মানুষ। ওনার ওটা নাম ছিল মনে হয় সম্ভবত খোকা, এরকম একটা কিছু না, ছিল। সেটা খুবই ছিল, বাট ওনাকে, উনি যাদের রাজনীতি করতেন বাঙালির, তারা যেমন বিশ্বাস করত, যাদের বিরুদ্ধে রাজনীতি করতেন তারাও অসম্ভব বিশ্বাস করতেন। সালাউদ্দিন কাদের চৌধুরী তো নাই, মারা গেছেন, কিন্তু গিয়াসউদ্দিন কাদের চৌধুরী সাহেব আছেন, এই তাদের অন্যান্য ভাই বোনেরা তো আছেন। তাদেরকে যদি জিজ্ঞাসা করেন দেখবেন ফজলুল কাদের চৌধুরীও বঙ্গবন্ধুকে অসম্ভব বিশ্বাস করতেন, মুসলিম লীগের নেতারাও বিশ্বাস করতেন। তাদের রাজনীতি তিনি করতেন না, একেবারে বিরুদ্ধে পক্ষে। এমনকি ইয়াইয়া খানও বিশ্বাস করতেন, জুলফিকার আলী ভুট্টো বিশ্বাস করতেন, কারণ উনি সাহসী তেজস্বী মানুষ ছিলেন, যা বলার বলে দিতেন এবং যা করার তিনি করতেন। এই কথা বলছি কেন? কারণ ক্ষমতায় যেতে হলে, ক্ষমতায় থাকতে হলে, মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে বিশ্বাসযোগ্যতা সব জায়গা থেকে থাকতে হবে। সমস্যা হয়ে গেছে যে 2018 সালের নির্বাচনের পরে আমরা রাজনৈতিকভাবে বিশ্বাসযোগ্যতা হারিয়েছি। আমাদের বিপক্ষ শক্তির পক্ষ থেকে সম্পূর্ণ বিশ্বাস হারিয়েছি। আর 2024 সালের 7ই জানুয়ারির আমিডামি নির্বাচনে আবার আমরা আমাদের নিজেদের ভিতর থেকে বিশ্বাস হারিয়েছি। আমাদের অনেক বড় নেতাই আমাদের সর্বোচ্চ নেতৃবৃন্দকে বিশ্বাস করেন না, ভয় পান যে কখন কার পিছনে কাকে লাগিয়ে দেওয়া হয়। তো অবশ্যই এই বিশ্বাসের জায়গা ঠিক না করা পর্যন্ত আপনি ঘুরে দাঁড়াতে পারবেন না। এই জন্য বলছি যে অভ্যন্তরীণ যে সমন্বয়, অভ্যন্তরীণ যে নেতৃত্বের জায়গা, যে বিশ্বাসের জায়গা, সেটা তৈরি করতে হবে প্রথমে, করার পরে না বাহ্যিক বিশ্বাসের জায়গা। যাই হোক, আমি কিন্তু আমি কি আপনাকে বুঝতে পারছি কথাটা? জি বুঝতে পেরেছি। আমি বিশ্বাস করি যে সামনে নির্বাচনে আওয়ামী লীগ যে কোনো ফর্মে ফিরবে, আপনি মনে করেন ভালো ফর্মে ফিরবে, কিন্তু সভাপতি যেই হোক না কেন, আপনার মতো মন মানসিকতার একজন নেতাকে, আপনি না হন বা অন্য কেউ, বা আপনার মন মানসিকতার এমন কাউকে কি আমরা অন্তত সাধারণ সম্পাদক পদ পাবো অ্যাটলিস্ট, যিনি এইরকম ভাবে ভাববে যে আসলে পরিবর্তন দরকার, দলের চেঞ্জ দরকার, না, আমি নিজেকে এত উন্নত জেনজির সঙ্গে খাপ খাওয়ানো দরকার। আমি নিজেকে অত উন্নত মানের স্পেসিমেন মনে করতে চাই না। হাউএভার দ্য রিয়ালিটি ইজ অ্যাজ সাচ দ্যাট ইফ আওয়ামী লীগ ক্যান ম্যানেজ টু কাম ব্যাক টুমরো, তাহলে যেই নেতৃত্ব আছে সেটাই পাবেন। এটাই বাস্তবতা। মানে আগামীকালকে যদি ভবিষ্যৎবাণী করি যে আগামীকালকে আওয়ামী লীগ নতুন ভাবে বাংলাদেশে আবির্ভূত হলো, তাহলে যা ছিল ওইটাই থাকবে। এটার খুব পরিবর্তন আশা করার কোনো সুযোগ নাই, কারণ এরা এখনো বুঝতে পারে নাই যে দ্য এন্টায়ার পলিটিক্যাল প্যারাডাইম হ্যাজ শিফটেড। পুরা পলিটিক্যাল স্ট্রাকচার মডেলটা যে চেঞ্জ হয়ে গেছে, এটা এখনো টের পাইতেছে না, বুঝতে পারতেছে না। এই নির্বাচনে আপনি বুঝতেছেন না, এই ধরেন নাহিদ ইসলাম, এই ধরেন নুরুল হক নূর, এই ধরেন আপনার কি বলে যে জুনায়েদ সাকি, হ্যাঁ, ধরেন ববি হাজ্জাজ, হ্যাঁ, আন্দারি পার্থ সাহেব, হ্যাঁ, তারপরে ধরেন আর কে হলো, আর কয়েকটা নাম বলেন, এই ধরেন আক্তার, এরা পাশ করে আসছে কেন? চিরকাল তারা আওয়ামী লীগের জন্য কণ্ঠকাঙ্কীর্ণ একটা বিছানা বা একটা চাদর বিছিয়ে রাখবে, এটাই বাস্তবতা। এখন তাদের প্রত্যেকের বয়স হলো আমার নেত্রীর নাতি সমান বয়স ধরতে গেলে হিসাবে। এখন উনি বেচারা কি এদের সাথে কাউন্টার করবে, নাকি নতুন জেনারেশন কাউকে দিয়ে কাউন্টার করাবে? সেই জায়গাটাই তো এখন আমার দল বুঝতে পারতেছে না। আমি কি আমার সন্তানের সাথে তর্ক করবো? আই ডোন্ট ওয়ান্ট টু গো ইনটু দ্যাট সিচুয়েশন। তো কথা হচ্ছে যে প্যারাডাইমটাই তো শিফট হয়ে গেছে। তারেক জিয়া সাহেবের বয়স 60, প্রধানমন্ত্রী হয়ে গেছেন, রাইট? ওনার ক্যাবিনেটে মির্জা ফখরুল আলমগীর সাহেব, আমির খুসরো মাহমুদ সাহেব, আরো গুটি কয়েকজন, নিতাই রয় সাহেব, কয়েকজন মুরব্বী ছাড়া বাকি তো সবই ইয়াং জেনারেশন। আপনি যখন কমান্ড এন্ড কন্ট্রোল করবেন, এটা তো একটা প্রয়োজন, একটা তো স্ট্রাকচার থাকতে হয়। আপনি স্ট্রাকচারটা দেখেন না, আমার দলের বর্তমান স্ট্রাকচারটা দেখেন।
এমন লোক যে বিপর্যয়, হাঁটতে পারে না, চলতে পারে না, সে পদও ছাড়ে না, বসে আছে। সারিয়া নিলেই হয়। না, সেটা তো অন্য কথা, আমি সে জায়গায় যেতে চাচ্ছি না। আমি আমি আপনাকে বলতে চাচ্ছি যে কেউ তো কারো চাকরি করে না, কেউ কারো চাকর না। একজন নতুন প্রজন্মের সন্তান, তিনি যদি কারো কথায় উজ্জীবিত হয়ে তাকে অনুসরণ করতে যায়, তাহলে তার মাঝেও বল বা শক্তি দেখতে পারতে হবে। সেটা তো নাই। তার থেকে বড় কথা, যে রাজনীতির সবচেয়ে বড় যে শর্ত, সেটা হচ্ছে যে মানুষকে উজ্জীবিত করা। কারণ আপনি যুদ্ধ করতে যান বন্দুক, গুলি, গ্রেনেড নিয়ে বা কামান নিয়ে, আর রাজনীতিবিদ পৃথিবী পরিবর্তন করে ফেলে তার মুখের শব্দ, কথা দিয়ে। হুম। তার মানুষকে উজ্জীবিত করতে পারাটা হচ্ছে প্রাথমিক একটি শর্ত, যা ছাড়া আসলে রাজনীতি করা সম্ভব নয়। সেই জায়গা থেকে চিন্তা করলে আপনি আওয়ামী লীগের যে কোনো নেতাকর্মীকে ডেকে যদি বলেন যে তুমি আমার 5টা নাম বলো যার বক্তৃতা শুনলে চোখে পানি আসে, 5টা নাম দিতে পারবে না, একটা নামও বলতে পারবে না। কারণ উজ্জীবিত করার মতো যত বক্তা, তাদেরকে এই দুষ্টুগুলো গলা টিপে হত্যা করেছে, রাজনৈতিক ভাবে ধ্বংস করে দিয়েছে। আপনি মনে করেন আপনাকে আমি রাজনৈতিক কিছু ঘটনা, যা খালি চোখে দেখা যায় না, শেয়ার করতে চাই। এই অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব যখন স্বাধীনতায় বিপন্ন এই জামাত ইসলামীর তোড়জোড়ে, তিনি যখন টেলিভিশনে এসে প্রতিনিয়ত মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলছেন, আপনি মনে করেন না যে এই ভোটগুলো বিএনপির দিকে মুভ করছে? 100%। আওয়ামী লীগের একটা লোক চিন্তা করছে, ভাই আমার কোনো নির্দেশ দিচ্ছেন, আমি কি বর্জন করবো, আমার দেশ বাঁচাইতে হবে, আমি ভোট না দিলে তো জামাত এমপি হয়ে যায়, আমি দিয়ে দিই ভোটটা। হয়েছে তো, এটা এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। যদিও জামাত ইসলামের সমর্থকরা ওনাকে ফজু পাগলা বলতো, বলতে দেশ একটা দেশ ইয়ে করতো। দেশ বাঁচানোর জায়গায় আমরা সেই জায়গাটা ভূমিকা রাখতে পারতাম, কিন্তু আমরা কি করলাম, কেন করলাম, আমি ঠিক এখনো জানি না। আমি আই ডোন্ট নো। আমিও বর্জন করেছি, কিন্তু কি কারণে করেছি আমি বুঝতে পারি নাই। কিন্তু গুলিটা কানের পাশ দিয়ে গেছে। কারণ আরেকটু হলে জামাত ইসলামী সরকার গঠন করতো, তাহলে টন 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 বাজিয়ে দিত সবার, ইনক্লুডিং বিএনপি, শুধু আওয়ামী লীগ না। আর বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবকে আপনি ফজু পাগলা ডাকেন আর যাই করেন, তাতে মানে কি যায় আমি আসে? আমি আমি সে ডাকি না, ইতিহাসের অংশ। আমি ডাকি না, হ্যাঁ, ওই জামাত সমর্থক অনেকে ওই ডাকে আর কি। জামাত ডাকলে কি যায় আসে? আমি তো বললাম যে জামাত চেষ্টা করেছিল, দে ফেইলড। আজকে স্মৃতিসৌধে কে গেছে? নট তারেক জিয়া, নট বিএনপি, বাংলাদেশের প্রধানমন্ত্রী। যাইতে হবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী এলে স্মৃতিসৌধ যাইতে হবে, লেখা রাখেন, এটাই বাস্তবতা। ওই স্মৃতিসৌধে 7 বীরত্বের কথা লেখা আছে, কেউ পরিবর্তন করতে পারবে না, ইম্পসিবল। আজ বঙ্গভবনে যাবেন, নতুন রাষ্ট্রপতি আসবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরানোর শক্তি কারো নাই, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। দিস আর রিয়ালিটি। বা 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 চেঞ্জ করতে পারবেন না। সরিয়ে ফেললেও ইতিহাস কি আর চেঞ্জ করে ফেলানো যায়? বললাম যে সরাতেও পারবেন না, সরিয়ে ফেললেও কিছু যায় আসে না। কিন্তু আপনাকে তো আমি আপনার অনুষ্ঠানে আজকে বললাম যে একটা প্রাণবন্ত ডিসকাশন হচ্ছে, যে এটা সন্ত্রাসী বলবেন না কি বলবেন ভাই? এরে যেই ছেলে তার নিজের পরিবার মানে না, ওকে কি আপনি চাঁদাবাজ দেখবেন? মা তো অমানুষ, জানোয়ার সে। আমি আবার আপনাকে বলছি যে যেই ছেলেটি 71 সালে জন্ম হয় নাই, যে ছেলেটি 71 সাল দেখে নাই, যে ছেলে 71 সালকে ধারণ করে, যে বাংলাদেশে বিশ্বাস করে, সে যেই দলই করুক, আমি তাকে ওয়েলকাম করি। এমনকি জামাত করলেও। আমি তো জামাত করি না, কিন্তু আপনি জামাত করেন, কিন্তু বাংলাদেশে বিশ্বাস করেন, তাই আমি আপনাকে শাস্তি দিব? জি, কিন্তু বুঝতে আপনি পেরেছি। জামাত করেন এবং বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন না, তাহলে আপনার চাপকানো উচিত আপনাকে। আমার জায়গাটা হচ্ছে সেই জায়গায়। এমন সব লোকজন তো আপনারা পেয়েছেন, যারা 71 সালে জন্মগ্রহণ করে আজন্ম পাপী হয়ে আবির্ভূত হয়েছে, যারা বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে বিশ্বাস করে না, যারা বাংলাদেশের স্বাধীনতার মহানায়কদের বিশ্বাস করে না। কতদিন বেঁচে থাকা যাবে জানি না, তবে বেঁচে গেছি আপাতত। বিশ্বাস করেন, এই নির্বাচনে দুর্ঘটনা হইতো, এই দেশ ধ্বংস হয়ে যেত। না, আপনি তো 11 তারিখে বলেছিলেন যে বাংলাদেশের লোকেরা জামাতকে ক্ষমতায় আনবে না। আপনার এখানে বলছি, এবং যত জায়গায় গেছে প্রত্যেক জায়গায় বলেছি, এবং 18 মাস ধরে বলেছি, বিশ্বাসের জায়গা থেকে বলেছি, শুধু হিসাবের জায়গা থেকে না। কারণ এটা হতে পারে না। জি, জনাব রাশিক রহমান, আপনার যদি আর কিছু বলার থাকে তা না হলে আমরা অনুষ্ঠান শেষ করব এবার। আমার আমার খুব বেশি কিছু বলার নেই। আমার শুধু বলার আছে যে একটি নতুন সরকারের যাত্রা শুরু হয়েছে। আমি অনেককে এর ভিতরে ব্যক্তিগতভাবে চিনি, এমনকি ধরেন শেখ রবিউল, তার সাথে আমি অনেক টকশো করছি, অনেক বাকবিতণ্ডা হয়েছে। করেছেন, বাট উনি তো খুনের মামলার আসামি, উনাকে আবার মন্ত্রী বানিয়েছে। উনি খুব তেজোদ্দীপ্ত কণ্ঠের অধিকারী, কিন্তু আমি মনে করি সে ব্যক্তিগতভাবে ইজ অনেস্ট। আই বিলিভ সো, আমি বিশ্বাস করতে চাই। সময় বলে দিবে। অনেকের জন্য অনেক শুভকামনা। হ্যাঁ, এবং শুভকামনা এই কারণে যে দেশ ভালো হলে সবার জন্য ভালো হবে, আওয়ামী লীগের জন্য ভালো হবে। এবং সেই জায়গা থেকে আমি মনে করি যে এখন দেশটিকে রিপেয়ার করা প্রয়োজন, দেশটির মেরামতের প্রয়োজন, দেশটির আরোগ্যের প্রয়োজন। সেই জায়গা থেকে উই শুড অল স্ট্যান্ড ইউনাইটেড and we should build the country.
এবং আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বলতে চাই যে আমরা এমন কিছু নিয়ে বাংলার মানুষের কাছে যেতে চাই যেখানে বাংলাদেশের বাঙালিরাই বলবে যে হ্যাঁ, তোমারে আমার বড্ড বেশি প্রয়োজন, তোমারে আমি আমার পাশে চাই, তোমারে আমি ছায়া হিসেবে নয়, তোমারে আমি আমার সাথী বা সঙ্গী হিসেবে চাই। এবং সেই ফিলটাই মানুষের মনে আওয়ামী লীগ তৈরি করতে চায়, যে করতে চাই। জি। হবিগঞ্জের সেই আলোচিত জুলাই যোদ্ধা মাহাদি, যিনি থানায় বসে থেকে মানে গর্ব করে বলেছিলেন যে আমি এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছি, আমি থানায় আগুন জ্বালিয়েছি, আমাদের বিরুদ্ধে মামলা করা কিংবা আমাদের ছেলেকে গ্রেপ্তার করার সাহস আপনি পান কোথায় থেকে? থানার ওসিকে এই ধরনের অধ্যত্বমূলক কথা বলে তারপরে গ্রেপ্তার হওয়ার পরে সরকারের আইন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে গভীর রাতে আদালত বসিয়ে তার মামলার ব্যবস্থা করার খবর আমরা জানি। সেই দৃশ্য আমরা দেখেছিলাম মাত্র কিছুদিন আগে। সেই সন্ত্রাসী মাহাদি আমিনকে হিরো বানানোর চেষ্টা হয়েছে এই দেশে। ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দেয়া মাহাদি এখন দিল্লিতে অবস্থান করছেন এবং দিল্লিতে তিনি কেন গেলেন তার উত্তর খুঁজতে গিয়ে যেটা জানা যাচ্ছে, তিনি ইউরোপে পাড়ি জমাতে চাচ্ছেন। অর্থাৎ বাংলাদেশে তার পক্ষের সরকার যেহেতু আসেনি, সেহেতু তিনি নিরাপদ মনে করছেন না বাংলাদেশকে। ইউরোপে পাড়ি জমানোর জন্য দিল্লিতে গেছেন ইউরোপীয় একটা দেশের যে হাই কমিশন, সেখানে সাক্ষাৎকার দিতে, এবং সেখানে যাওয়ার ব্যাপারে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পরবর্তীতে জানা গেল যে ভিডিওটা সত্য। এই ভিডিওটা ভাইরাল হওয়ার প্রেক্ষাপটে আরও একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে দিল্লিতে থেকে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি নিজের জীবন শঙ্কার মধ্যে আছেন। রাগ অনেকের থাকতে পারে, আওয়ামীপন্থী অনেকেরই রাগ থাকতে পারে, কিন্তু আমরা অন্তত এই প্রতিশোধ পরায়ণতা কিংবা প্রতিশোধ স্পৃহা এই ব্যাপারগুলোকে সমর্থন করতে চায় না। চলুন দিল্লিতে কি হচ্ছে, কেন মাহাদি দিল্লি গেলেন, ঢাকা না দিল্লি, দিল্লি ঢাকা ঢাকা এই স্লোগান দেয়া মাহাদিরা দিল্লিতে কেন যাবেন? প্রয়োজনে ইউরোপে যাবেন না, তবুও দিল্লিতে কেন যাবেন? সেই প্রশ্নের উত্তর খুঁজি। সাথে তার কি কি প্রকাশ হয়ে গেল, তার বেশ কয়েক বছরের বড় বান্ধবী যার সঙ্গে কন্ট্যাক্ট ম্যারেজ করেছেন 6 মাস আগে, তাকে সাথে নিয়ে গেছেন, সেই ব্যাপারে ভিডিও ভাইরাল হয়েছে, তার পাসপোর্ট ভাইরাল হয়ে গেছে। সেই ব্যাপারগুলো একটু আলোচনা করে দেখি, গণমাধ্যম কি বলছে সেটাও একটু আলোচনা করবো, এই ভিডিওতে থাকবেন। দর্শক, বলছিলাম জুলাই যোদ্ধা মাহাদি তিনি দিল্লিতে ইন্টারভিউ দিচ্ছেন, ইউরোপে যাবেন। এই ভিডিওটা ভাইরাল হয়েছে, ভিডিওটা একটু দেখে নিন আপনারা। প্রথমে একটা ভিডিও দেখে নিন, তারপরে আমরা অন্য ভিডিওতে যাব। এই যে ভিডিওটা ভাইরাল হলো, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে দিল্লিতে একটা জায়গায় তিনি বসে আছেন, অপেক্ষা করছেন একটা দূতাবাসে ভাইবা দেওয়ার জন্য, এবং ভিডিওটা যে দিল্লির সেটা তিনি নিজে স্বীকারও করেছেন গণমাধ্যমে। ইন্টারেস্টিংলি আর একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে তার কন্ট্যাক্ট বউ, মানে বাংলাদেশে কন্ট্যাক্ট ম্যারেজ করা যায় এটাও একটা হাস্যকর ব্যাপার। তার কন্ট্যাক্টে বিয়ে করা বউ, যিনি তার চাইতে বয়সে বেশ 7-8 বছরের বড় বলে প্রচার হচ্ছে, এবং তাকে সহ নিয়ে গেছে। তার একটা ছোট্ট সাক্ষাৎকারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, সেটাও একটু দেখে নিন। মেয়েদের কি হয় আপনি? হাজবেন্ড ওয়াইফ, এটাই তো সত্যি? কন্ট্যাক্ট ম্যারেজ করেছেন? এই যে ভিডিওগুলো ছড়িয়ে পড়লো, সাথে মাহাদিকে কেন্দ্র করে বিভিন্ন ফটোকার্ড, তার পাসপোর্ট, এগুলোও ছড়িয়ে পড়েছে। তার পাসপোর্টের কপি যেটা ছড়িয়ে পড়েছে, আমি জানি না সত্য মিথ্যা, সেটা একটু দেখে নিতে পারেন আপনারা। সেই পাসপোর্টের পরে আপনারা একটা ফটোকার্ড দেখে নিতে পারেন, যে ফটোকার্ডটা ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। সম্ভবত আওয়ামী অ্যাক্টিভিস্টরা এই ফটোকার্ড প্রচার করছে। এসআই সন্তোষের ছবি এবং মাহাদি আমিনের ছবি
লাল বৃত্ত দিয়ে এখানে লেখা, এসআই সন্তোষ হত্যাকারী, বানিয়াচং থানা পুড়িয়ে দেওয়া, জুলাই জঙ্গি মাহাদি ভারতে পালাচ্ছে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। মানে আওয়ামী অ্যাক্টিভিস্টরা তাকে জঙ্গি হিসেবে, সন্ত্রাসী হিসেবে আখ্যা দিচ্ছে। কিন্তু গণমাধ্যম কি বলছে? গণমাধ্যম বলছে তার উপরে প্রতিশোধ নেওয়ার প্রক্রিয়া চলছে। আমরা কোনোভাবেই সেই প্রক্রিয়াকে সমর্থন করতে পারি না। যে যত বড় অপরাধী আপনার দৃষ্টিতে হন না কেন, তিনি যদি সত্যিই অপরাধী হন তাহলে আইনের মাধ্যমে তার বিচার হবে, কিন্তু কোনোভাবেই তার উপরে প্রতিশোধ নেওয়ার ব্যাপারটা, বাংলাদেশে যে প্রতিশোধ এবং হিংসার রাজনীতি শুরু হয়েছে এবং প্রফেসর ইউনূসের সরকার এটা শুরু করেছেন, সেই প্রক্রিয়াকে কোনোভাবেই সমর্থন করা যায় না। গণমাধ্যম জাগো নিউজ 24 কি বলছে দেখুন। জাগো নিউজ বলছে, দিল্লি ভিএফএস সেন্টার থেকে মাহাদির ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট, হুমকি। সেখানে দুইটা পোস্টও দেয়া হয়েছে। এই ব্যাপারে তারা বলছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসান বর্তমানে ভারতের দিল্লিতে অবস্থান করছেন। গতকালকে দুপুরে সেখানে তার অজ্ঞাতে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এবং পলাতক আওয়ামী লীগের সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাকাউন্ট থেকে এগুলো প্রচার করা হচ্ছে। এসব পোস্টে মাহাদির নাম উল্লেখ করে তাকে জুলাইয়ের আত্মস্বীকৃত খুনি বলে প্রচার করা হচ্ছে এবং একই সঙ্গে হুমকি দেয়া হচ্ছে। একই সঙ্গে তার মোবাইলেও হুমকি আসছে বলে তিনি ঢাকাভিত্তিক ডিজিটাল অনুসন্ধান সংবাদ মাধ্যম দ্য ডিসেন্টকে জানিয়েছেন। মাহাদি হাসান দ্য ডিসেন্টকে জানিয়েছেন তিনি ফিনল্যান্ডে যাওয়ার জন্য ভিসা সংক্রান্ত কাজে দিল্লির ভিএফএস সেন্টারে গিয়েছিলেন। সেখান থেকে মঙ্গলবার দুপুর 1টার দিকে বের হয়ে হোটেলে আসার পর তার মোবাইলে বিভিন্ন অপরিচিত নম্বর থেকে মেসেজ এবং কল আসতে থাকে। এসব কল ও মেসেজ থেকে তিনি বুঝতে পারেন কেউ তার অজান্তে তার বর্তমান অবস্থান, মোবাইল নম্বর, অন্যান্য ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে। দ্য ডিসেন্ট ফেসবুক ও এক্সে সার্চ করে মাহাদিকে নিয়ে শতাধিক পোস্ট পেয়েছে। বেশিরভাগ পোস্টেই একটি ভিডিও যুক্ত করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে মাহাদি একটি চেয়ারে বসে আছেন। ভিডিওটি মাহাদির পেছনে থাকা কেউ ধারণ করেছে, যেটা আপনাদেরকে দেখালাম। মাহাদি জানান দৃশ্যটি মঙ্গলবার দুপুরে ধারণ করা, যখন তিনি দিল্লিতে ভিএসএফ সেন্টারে গিয়েছিলেন ভিসা সংক্রান্ত কাগজপত্র জমা দিতে। তবে তিনি জানেন না কে বা কারা ভিডিও ধারণ করেছে। মাহাদি বলেন তিনি হোটেলে ফেরার পর এসব দেখে নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি খুব ভয়ে আছি, কে বা কারা আমাকে অনুসরণ করছে, আমি কিছু বুঝতে পারছি না। হোটেলে ফেরার পর আমি বের হইনি, কয়েকবার দরজায় কড়া নাড়া হয়েছে, আমি খুলিনি। তিনি বলেছেন ইতিমধ্যে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনকে জানানো হয়েছে। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে ডিসেন্টের পক্ষ থেকে ফোন করা হলে তিনি বলেন মিটিংয়ে আছি, পরে কথা বলবো। এদিকে দুপুরের পর থেকে ফেসবুক ও এক্সের বহু অ্যাকাউন্টে ভিডিওটি যুক্ত করা হয়। বিভিন্ন ফেসবুক পেজের নামও দেওয়া হয়েছে। এই ব্যাপারটা প্রকাশ করা হচ্ছে এবং অনেক বড় রিপোর্ট করা হয়েছে। মানে এই ব্যাপারটা মাহাদি দিল্লিতে গেছেন, এটা মানে টক অফ দ্য কান্ট্রি হয়ে গেছে, টক অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে এবং এটা নিয়ে ব্যাপক প্রচারণা চলছে এবং দিল্লিতে তাকে যেখানে পাওয়া যাবে সেখানেই ধরা হবে, এরকম প্রচারণা চলছে। আমরা প্রত্যাশা করব কোনো ধরনের সহিংস ঘটনা না ঘটুক দেশের বাইরে। দেশের নাগরিককে কেন্দ্র করে দিল্লিতে এবং কলকাতায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী রয়েছেন। ভারতের বিজেপি সরকারের বিরুদ্ধে বাংলাদেশের এই জুলাই যোদ্ধারা যাচ্ছে তাই ন্যাক্কারজনক কর্মকাণ্ড করেছে। সেখানে বিজেপির সমর্থকরাও ক্ষেপে থাকতে পারে। সুতরাং মানে তার নিরাপত্তাহীনতা তৈরি হতেই পারে। আমরা প্রত্যাশা করব অনাকাঙ্ক্ষিত কোনো কিছু না ঘটুক। তবে মাহাদি যদি সত্যি এসআই সন্তোষকে পুড়িয়ে মেরে থাকেন তাহলে তার যেন আইনের মাধ্যমে, প্রফেসর ইউনূস সরকার তো আর নাই, এখন যেন নির্বাচিত সরকারের আমলে তার আইনের মাধ্যমে বিচার প্রক্রিয়াটা সম্পন্ন হয়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।